বিজেপির সর্বোচ্চ স্তরের নেতা থেকে সাধারণ কর্মীরা বারবার বলেন তারা হচ্ছেন বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। কিন্তু এভাবে আড়ে বহরে দল বেড়ে ওঠার পেছনে মিসড কলের যে কি মহিমা আছে তা এখনো কেউ ভুলে যাননি। এই প্রথম একটি দল দেখালো যে তাদের সদস্যপদ দেওয়া যায় শুধুমাত্র মিসড কলের ভিত্তিতে। দেশের কমিউনিস্ট পার্টিগুলোর মতো কঠিন প্রক্রিয়ায় না হলেও বিজেপি যে আঁতুড় ঘরে বেড়ে উঠেছে সেই জনসংঘ বা হিন্দু মহাসভার নেতারাও জানেন একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে তবে দলের সদস্যপদ পাওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু মোদি অমিত শাহদের কথাই আলাদা। তারা দলের গণতান্ত্রিক কাঠামোটাকে পুরোপুরি ভেঙে দেওয়ার পাশাপাশি সদস্যপদ দেওয়ার এরকম একটা ছেলে খেলা মার্কা মিসড কলের ব্যবস্থা চালু করলেন। আর এখন এই ব্যবস্থাটাকেই আরো হাস্যকর জায়গায় নিয়ে এসেছেন স্বয়ং মোদি। কিরকম? রাজ্য বিজেপির হাল কতটা খারাপ হলে এই অবস্থা তৈরি হয় তা এই এপিসোডে আমরা আলোচনা করব। সেই সঙ্গে আলোচনায় থাকবে কিভাবে সন্দেশখালীর স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভকে নিজেদের দলীয় স্বার্থে নষ্ট করে কার্যত তৃণমূলেরই সুবিধে করে দিল বিজেপি। আর কেন আরএসএস এখন নির্বাচনী বন্ডের প্রেক্ষিতে বিজেপিকে নিয়ে আড়াআড়ি দুভাগে বিভক্ত হয়ে গেছে। কপিল সিব্বল এই মহা কেলেঙ্কারি নিয়ে মোহন ভাগবতকে কি বলেছেন, আর কেনই বা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী এই কেলেঙ্কারিকে বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি বলেছেন, আর কেন নির্মলা আর ভোটেই দাঁড়াতে চাইছেন না, এইসব খবরের বিশ্লেষণ জানতে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। এটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বাংলায় একটা গান আছে, আশায় আশায় বসে আছি কখন তোমার আসবে টেলিফোন। তা এখন বাংলার বিজেপি প্রার্থীরা, বিশেষ করে রাজনীতির আসরে যাদের নাম গোত্র আগে কেউ জানতেন না, তারা আশায় আশায় বসে আছেন কখন তাদের কাছে প্রধানমন্ত্রী মোদির টেলিফোন আসবে। আর সেই রেকর্ডিংও ছড়িয়ে দেওয়া হবে গদি মিডিয়ায়। বিজেপির রাজ্য নেতারা অবশ্য বলছেন সকলেই যদি আশা করে থাকেন তাদের কাছে মোদিজির ফোন আসবে তাহলে সে গুড়ে বালি। সব জায়গায় নয়, যেখানে দল অনেকটাই দুর্বল সেখানে আপাতত করা হয়েছে টেলিফোন। অবশ্য সেরকম হলে তো ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। যে দলের রাজ্য সভাপতির কেন্দ্রই এখন আর নিজেদের দলের সমীক্ষাতে খুব নিশ্চিত নয়, তাদের কোন প্রার্থী যে মজবুত তা দেখতে গেলে তো অনুবীক্ষণ যন্ত্র দরকার হবে। প্রধানমন্ত্রীর এহেন ফোনটি প্রথম আসে বিজেপির বসিরহাট কেন্দ্রের প্রার্থী সন্দেশখালী কাণ্ডের নির্যাতিতা হিসেবে অভিযোগকারী রেখা পাত্রের কাছে। দ্বিতীয় ফোনটি পান বিজেপির কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী অমৃতা রায়। ওই কেন্দ্রের হেভিওয়েট তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার রাজনীতিতে নবাগতা কৃষ্ণনগর রাজপরিবারের গৃহবধূকে ভোটে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। লক্ষ্য করবেন, যে দুটি কেন্দ্রের প্রার্থীদের কাছে প্রধানমন্ত্রীর ফোন এসেছে আসন হিসেবে সেই দুটি বিজেপির কাছে যথেষ্ট কঠিন। তাই লোকসভা ভোটে মোদিকে দিয়ে ওই প্রার্থীদের সঙ্গে কথা বলিয়ে হতাশ কর্মীদের মনোবল বাড়ানোর বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। তবে উল্টো দিকে এটাও বলা যায়, এরা যে ভোটের রাজনীতিতে কার্যত দুদুভাতু প্রার্থী, প্রধানমন্ত্রীকে দিয়ে ফোন করিয়ে তার জনসমক্ষে আরো স্পষ্ট করে দিল বিজেপি। এরকম যত হবে ততই এই কৌশল বুমেরাং হয়ে ফিরবে বিজেপির কাছেই। কারণ মোদির কথা শুনে হুহু করে ভোট পড়বে এ আশা কর্ণাটক নির্বাচনে গোহারা হারার পর আর বিজেপি নেতাদের অনেকেই বিশ্বাস করেন না। তাই এই ফোন বিজেপির পক্ষে পজিটিভ না নেগেটিভ তা নিয়ে সংশয় থাকছেই। আর তাই অমৃতার এক প্রতিপক্ষ মহুয়া মৈত্রের কাছে পৌঁছে গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ। এবার তাই নির্বাচনী বিধি চালু থাকা অবস্থায় মহুয়াকে তদন্তের আওতায় এনে আসন দখলের বাঁকা পথ খোঁজ করছে বিজেপি। তবে বারাসাতের সভায় মহিলাদের নিয়ে এসে সহানুভূতির হাওয়া তোলারও চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। অভিজ্ঞরা বলছেন বিজেপির লক্ষ্য শুধু সন্দেশখালী বা বসিরহাট নয়, গোটা বাংলার 49% মহিলা ভোটই তাদের লক্ষ্য। গুজরাট থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একের পর এক মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় যে দল জড়িত সেই বিজেপি এখন সন্দেশখালীকে সামনে এনে বাংলার ভোটে মাইলেজ পাওয়ার চেষ্টা করছে।
এরকম অবাস্তব চিন্তা কারা ঘোষিতভাবে এই মনুবাদী এবং নারী বিরোধী বিজেপি নেতাদের মাথায় ঢুকিয়েছেন তা শ্রীরামই জানেন। এবার আসবো কি করে এই অসম্ভব চিন্তার খুঁতকুড়োতেও ছাই ফেলার বন্দোবস্ত করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিজের নতুন লোকসভা কেন্দ্র দুর্গাপুর বর্ধমানের ভোটের প্রচারের প্রথম দিনেই খোদ মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। নানা কুকথা বলার নিত্য নতুন রেকর্ড অবশ্য দিলীপ বাবুর ঝুলিতে আছেই। এবার সন্দেশখালী কাণ্ডের পর বাংলার মহিলা ভোটারদের মধ্যে যে একটা তৃণমূল বিরোধী হাওয়া তৈরি হয়েছিল, সেটা খানিকটা হলেও ঘেঁটে গেল দিলীপ বাবুর এই বিতর্কিত মন্তব্যের পর। মুখ্যমন্ত্রীকে নিয়ে তার মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। বোঝাই যাচ্ছে ভোটের প্রচারে তারা এটাকে যথেষ্ট কাজে লাগানোর চেষ্টা করবে। প্রশ্ন উঠছে, হঠাৎ এরকম মন্তব্য কেন করলেন দিলীপ বাবু? দীর্ঘদিনের আরএসএস কর্মী আর বেশ কয়েকবার বাংলা থেকে ভোটে জিতে আসা দিলীপ বাবু কি জানেন না এই ধরনের মন্তব্যের কি পরিণতি হতে পারে? আসলে দুটো দলই যে নারীর সম্মান নিয়ে কার্যত একই জায়গায় দাঁড়িয়ে তা প্রমাণ হয়ে গেল। কেন বলছি এ কথা, এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টার বিশ্লেষণে আসব। একসময় সন্দেশখালীর সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার সংবাদ মাধ্যমের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছিলেন। সেটি হলো সন্দেশখালীর মহিলাদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের ঝান্ডাকে সামনে রেখে হবে না, তাহলেই ফাটল ধরবে ঐক্যে। আর এমনটাই সিদ্ধান্ত হয়েছিল গ্রামের বাসিন্দাদের মধ্যেই। প্রত্যেকে, বিশেষত মহিলারা যেভাবে গ্রাম জুড়ে আন্দোলন শুরু করেছিলেন তাতে যথেষ্ট আশঙ্কার মধ্যে ছিল শাসক দল তৃণমূল। কিন্তু ওই কেন্দ্র থেকে একজন আন্দোলনকারীকে তুলে এনে বিজেপি প্রার্থী করে দেওয়ায় এবার অনেকটাই সুবিধে হলো শাসক তৃণমূলের। কিরকম? প্রথমত, আন্দোলন যেরকম ঐক্যবদ্ধভাবে চলছিল সেটা একেবারে ভেঙে গেল। আর এই আন্দোলন ঐক্যবদ্ধভাবে হবে না, বিভিন্ন রাজনৈতিক রঙে নানাভাবে আলাদা হয়ে গেলে জোটবদ্ধ লড়াইয়ের শক্তিটাও অনেক কমে যাবে। আর তারই সঙ্গে বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে তাল ঠোকাঠুকি চালালে সময়ের সঙ্গে সঙ্গে মূল ইস্যুগুলি পেছনে পড়ে যাবে। আর এতে লাভ হবে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতী ও তার মদতদাতাদের। অন্যদিকে বিজেপি তার রাজনৈতিক মেরুকরণের কাজটিতে আরো বেশি জোর দিয়ে বিভাজনের খেলা খেলতে পারবে, আর তার উল্টো দিকে লাভ হবে তৃণমূলেরও। আর বিপাকে পড়বেন সাধারণ গরিব মানুষ, যারা সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে দিনের পর দিন শাসকের ভয়াবহ অত্যাচারে ক্রমশই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। তাদের লড়াইয়ের জায়গাটাও অনেকটাই ছোট হয়ে যাবে। সন্দেশখালীর নির্যাতিতা রেখা পাত্রকে ভোটে দাঁড় করিয়ে তৃণমূলকে কি এই সুবিধেই পাইয়ে দিতে চাইছে বিজেপি? তাহলে কি আবার সেই সেটিং এর কথাই চলে আসলো? তৃণমূল বিরোধী হিসেবে বিজেপির প্রতি মানুষের আস্থা যতটা কমছে, ততই তাদের প্রার্থী তালিকাতেও বাড়ছে বিতর্কিত প্রার্থীর নাম। যেমন বারাসাত লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী হয়েছেন, তাকে নিয়ে যে আলোচনা চলছে সেটাও দলের কাছে মোটেই স্বস্তির বিষয় বলে মনে হচ্ছে না। দলের বহু কর্মী প্রকাশ্যেই তা বলছেন। বারাসাত লোকসভার অন্তর্গত বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বর্তমান বিধায়ক স্বপন মজুমদারকে এবার বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। বছর 7 আগে যাকে গুয়াহাটি স্টেশন থেকে গ্রেপ্তার করেছিল আসাম জিআরপি। অভিযোগ ছিল মাদক পাচারের সঙ্গে জড়িত ওই বিজেপি নেতা। আর তিনি যে বিজেপিরই নেতা সে কথা তিনি তখনই আসাম পুলিশকে জানিয়েছিলেন, কিন্তু পুলিশের কিছু করার ছিল না। মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ, তাই ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করতেই হতো আসাম পুলিশকে, কারণ খবরটা ততক্ষণে সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে গিয়েছে। এরপর কোর্টের নির্দেশে বেশ কয়েক মাস জেল খাটেন পরবর্তীতে বাংলায় বিজেপির ওই বিধায়ক। এখন তার দাবি তিনি গুয়াহাটি হাইকোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছেন। কিন্তু জনগণের কাছে এই প্রার্থী নিয়ে কি বলবেন বিজেপি নেতারা? হরিয়ানার বিজেপি সরকারও তো প্যারোলে বের করে আনে ধর্ষক বাবা রাম রহিমকে। গুজরাতের বিজেপি সরকার ধর্ষকদের সাজা মুকুব করে খালাস করে দেয়, পরে সুপ্রিম কোর্টে গিয়ে তাদের ফের জেলে ঢোকাতে হয়। এসব তথ্য তো মানুষের কাছে আছেই। তা বারাসাতে কি বিজেপির কোনো স্বচ্ছ ভাবমূর্তির নেতাই নেই যাকে ভোটে দাঁড় করানো যেত? কি জানি এসব নিয়ে প্রশ্ন তোলা রাম ভক্ত ধার্মিক দেশভক্তদের পছন্দ হবে কিনা, কিন্তু আয়না তো দেখাতেই হবে। তবে এসব কাণ্ডের প্রতিবাদও আসছে একেবারে ঘরের মধ্যে থেকেই।
মোদী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের একটিতে থাকা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী ডক্টর পরাকালা প্রভাকর বলেছেন, নির্বাচনী বন্ড দেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি নয়, গোটা বিশ্বের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি। পরাকালা প্রভাকরের পরিচয় অবশ্য শুধু অর্থমন্ত্রীর স্বামী বলেই নয়, তিনি দেশের একজন প্রথম সারির অর্থনীতিবিদও। আর তিনি রাজনীতির সঙ্গে কোনো সম্পর্কও রাখেন না। আর তাই তার বিশ্বাসযোগ্যতাও তাবেদার মিডিয়ায় বসে সরকারের গুণগান করা তথাকথিত অর্থনীতিবিদদের চেয়ে অনেকটাই বেশি। এর আগেও তিনি মোদী সরকার ও নিজের স্ত্রীর অর্থনীতির প্রবল সমালোচনা করেছেন একেবারে প্রকাশ্যেই। কিন্তু এবার যেভাবে তিনি এই ভোটের সময় মোক্ষম কথাটি বলেছেন তা শুনে কার্যত মুখ বন্ধ হয়ে গেছে মোদী সমর্থকদেরও। প্রভাকর বলেছেন, আসন্ন লোকসভা ভোটে এই নির্বাচনী বন্ড কেলেঙ্কারির জন্য বিজেপিকে কঠোর শাস্তি দিতে চলেছেন দেশের মানুষ। আর এসবের মধ্যেই হঠাৎ তার স্ত্রী নির্মলা সীতারামনও দুম করে ঘোষণা করেছেন তিনি আর নির্বাচনেই দাঁড়াবেন না। মানে তার অর্থমন্ত্রিত্বের পদে এখানেই ইতি। স্বামীর কথার পরেই এই ঘোষণা কি নিছকই কাকতালীয়? তিনি বলেছেন তার নাকি ভোটে দাঁড়ানোর মতো টাকাই নেই। বুঝুন, সন্দেশখালীর পরিযায়ী শ্রমিকের স্ত্রী রেখা পাত্রের ভোটে লড়াই করার মতো টাকা আছে, আর দেশের অর্থমন্ত্রীর নাকি টাকা নেই। কেউ হাসবেন না প্লিজ। আসলে এটা কি আগামী দিনে বড় কেলেঙ্কারির তদন্তের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা? এ প্রশ্ন তো করতেই হবে। আর এই কেলেঙ্কারি নিয়েই আইনজীবী এবং সাংসদ কপিল সিব্বল একটি ভিডিও করে আরএসএস এর প্রধান মোহন ভাগবতের কাছে প্রশ্ন করেছেন, আরএসএস এই কেলেঙ্কারির পাশে না বিরুদ্ধে তা স্পষ্ট করুক। আর এই নিয়ে আরএসএস এর শীর্ষ নেতাদের মধ্যে আড়াআড়ি দুটো ভাগ হয়ে গিয়েছে। একদল চাইছেন সংঘ প্রধান অবিলম্বে এই কেলেঙ্কারির বিরুদ্ধে মুখ খুলুন, আর তা না হলে কিন্তু বিজেপির কেলেঙ্কারির দায় ভবিষ্যতে আরএসএস এর উপরেও বর্তাবে। কারণ কপিল সিব্বল বলেছেন, আরএসএস যতই নিজেদের বিজেপির রাজনীতি থেকে আলাদা করতে চাক না কেন, তারাই যে সরকার চালাচ্ছে তা লোকের কাছে কিন্তু স্পষ্ট। তাহলে এবার বোঝা যাচ্ছে কেন মোদি এত মরিয়া হয়ে উঠেছেন ভোটে জেতার জন্য, কেন টেলিফোন করেও হতাশ কর্মীদের উজ্জীবিত করতে চাইছেন। আগামী দিনে তাই এরকম নানা নজিরবিহীন কাণ্ড যে তার কাছ থেকে দেখতে হবে, তা নিয়ে কি কোনো সংশয় আছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।